বর্তমান সময়ে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা কিংবা হাড় ক্ষয়জনিত রোগ শুধুমাত্র বয়স্কদের মধ্যে নয়, তরুণদের মধ্যেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। এসব বিষয়কে অবহেলা না করে আমাদের উচিত দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। এসব বিষয় নিয়ে আজকে স্বাস্থ্য দিশার নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার ফয়সাল আহমেদ মুহিন, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিশেষজ্ঞ ও সার্জন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে যেটা জানতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে কোন ধরনের হাড় এবং জয়েন্টের রোগীরা আপনার কাছে আসছেন? বর্তমান সময়ে আমাদের কাছে রোগীগুলা অনেক সময় আসে, বিভিন্ন বয়স ক্যাটাগরি থেকেও রোগীগুলো আসতেছে। বাচ্চা থেকে ধরে তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সের রোগীগুলোই আসে। বিশেষ করে আমাদের যে রোগীগুলো আসে, আমি বলতে চাচ্ছি যে এদের বিশেষ প্রবলেমগুলো যেগুলো যেমন হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, এই ধরনের রোগীগুলাই প্রতিনিয়ত বেশি করে আমাদের কাছে আসে আর কি। হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এটা অনেক রোগী আছেন, অনেকটা সাধারণ মনে করেন এবং অনেকে বসে থাকেন, চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ দেওয়ার আছে? আমি বলবো হাঁটু, কোমর, মাজা ব্যথার ব্যাপারে যখন রুগীরা নেগলিজেন্সি বলেন আর যাই বলেন, ওরা আসতে যখন চায় না, সেক্ষেত্রে আমরা বলবো প্রথমে রুগীদের উচিত জিনিসটা বিষয় নিয়ে ভালো করে অনুধাবন করা, আসলে কোন মাত্রায় কি পরিমাণে ব্যথা করতেছে। তারপরে সে নিজেই বুঝতে পারবে যে ব্যথার পরিমাণটুকু কতটুকু এবং এই ব্যথাটা কারণটা কি। এখন ধরেন একটা রুগী আঘাত পাইতে পারে, হাঁটুতে আঘাত পাইছে বা মাজাতে আঘাত পাইছে, আমার মনে হয় সেই আঘাতটা জন্য সে বসে না থেকে সে একটু আসুক, একজন চিকিৎসকের পরামর্শ নেই। চিকিৎসক তখন যাচাই বাছাই করে দেখবেন আসলে এটা প্রকৃত কারণটা কি। আপনাদের কাছে অনেক রোগীরা দেখা যায় যে আসেন, ওনারা নিজে নিজে পেন কিলার বা ব্যথানাশক যে ওষুধ আছে ওগুলা খান অনেক সময়। তো সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন বা ওনাদের জন্য আপনার কিছু কি বলার আছে? দেখেন, আস্থা পৃথিবী জুড়েই এই সমস্যাগুলোই আছে। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট যেগুলো, আমি বলবো যেমন এশিয়ার মধ্যে যেমন আমাদের পার্শ্ববর্তী যেমন ইন্ডিয়া, তারপরে আপনার শ্রীলঙ্কা বলেন, তারপরে আপনার পাকিস্তান বলেন, বা আমাদের দেশ যেটা বলেন, এই ধরনের এই কান্ট্রির লোকগুলা ধরেন ওরা অনেক সময় কোনো সমস্যা হলেই নিজের থেকে এই মেডিকেশন নিয়ে নেয়। মেডিকেশন বলতে আমি বলতে নিজেরা চিকিৎসা নিয়ে নেয়, তবে সেটা আমার মনে হয় জাস্টিফাইবল না। এখন ধরেন একজন মানুষ আঘাত পাইল, এখন দেখা গেছে একটা সিম্পল একটা আঘাত পাইছে, হাঁটুর মধ্যে হোক, মাজার মধ্যে হোক, সেই জন্য দেখা যায় সে অনেক সময় সে ফার্মেসির দ্বারস্থ হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে তো আপনারা যদি জানেন, সবাই জানে যে ফার্মেসিতে অহরহভাবে ব্যথানাশক এমনকি অ্যান্টিবায়োটিকও খেয়ে ফেলে, যার জন্য আমরা এখন যেগুলো দেখতেছি ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক কিডনি রোগীগুলো বেড়ে যাচ্ছে, প্লাস দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারছে না যে কোন রোগী কী মাত্রায় কতটুকু সেবন করা উচিত। তো ঘুরে ফিরে এটাই বলতে হয় যে এই ধরনের আপনারা কাজ করবেন না। আপনারা চিকিৎসক, এখন প্রত্যন্ত জায়গায় সব জায়গাতে চিকিৎসকরা আছেন, আপনারা চিকিৎসকের কাছে যান, পরামর্শ নেন, উনি যা ভালো মনে হয় তাই আপনাকে সাজেস্ট করবে। হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস, যার সাথে সবাই আসলে কম বেশি এখন পরিচিত, এটা আসলে কি এবং কারা এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছেন যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি হাড় ক্ষয় ব্যাপারটার সাথে একটু আমি দ্বিমত। যদিও অনেক বিশেষজ্ঞরা আমার অনুষ্ঠান দেখবেন বা আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন, অনেক জ্ঞানীগুণীরা দেখবেন, তবে আমি বলবো যে হাড় ক্ষয় শব্দটার দিকে আমরা না, যে জিনিসটা যদি আমরা ওইভাবে যদি বলতে পারি যে ধরেন হাড়ের মজবুরি কমতেছে, পাওয়ার কমতেছে, স্ট্রেংথ কমতেছে, ক্যালসিয়ামের পরিমাণ কমতেছে, তাহলে আমাদের রোগীগুলো একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন আমি কথাটা বললাম, যেহেতু আমি আজকে একটা সুযোগ পাইছি এইটা ব্রড পরিসরে এই ব্যাপারে এটা বলার জন্য, আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যদি আমি একটু সুযোগ পাই এই ক্ষয় শব্দটা নিয়ে আমি বলার চেষ্টা করবো। যাক, সুযোগ যেহেতু হয়ে গেছে আমি বলতেছি। অনেক সময় আমাদের কাছে রুগীগুলা আসে, যেমন মনে হয় 25-30 বছরের কৃষক আসছে, খেতে খাওয়া দিনমজুর আসছে, সে হঠাৎ করে দেখা যায় পেরিফেরিতে একজন ডাক্তার যাচ্ছে, উনি এক্সরে করে দেখছেন একটা অস্টিফাইটিস সেটা যায়, উনি দেখার পরে বলতেছেন ক্ষয় হয়ে গেছে, তখন সে তো একটা উদ্বিগ্ন হয়ে গেছে। এরকম ক্ষয় নিয়ে অহরহ আমাদের কাছে আসতেছে। তখন আসলে আমার দেখা যাচ্ছে আসলে তার না যতটুকু না তার প্রবলেম যতটুকু, তার চেয়ে সেটাতে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে গেছে বেশি আর কি। সেই জন্য আমি বলবো যে আপনারা যাই বললেন না কেন,
ক্ষয় ডাইরেক্টলি আমরা ক্ষয় না বলে আমরা বলবো যে হাড়ের পাওয়ার কমতেছে, স্ট্রেংথ কমতেছে, মজবুরি কমতেছে, ক্যালসিয়াম কমতেছে, হয়তো সময়ের সাথে ধীরে বাড়তে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের তার প্রথম থেকে জীবনের কি ধরনের মানে প্রিকশন নেওয়া উচিত, মানে আগে থেকে সে কিভাবে নিজের হাড় ক্ষয় কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? হাড়ের ক্ষয় যেটা বললেন বা স্ট্রেংথ যেটা যাতে সাথে ভালো করে তার হাড়টা বিল্ড আপ হতে পারে, স্ট্রেংথ পাওয়ার মজবুরি যাতে বাড়তে পারে, সেই জন্য একজন মানুষের বলতে গেলে এটা জীবনের শুরু থেকেই, মাতৃগর্ভ থেকেই যে কোনো একটা বাচ্চার যত্ন নেওয়া দরকার। সেক্ষেত্রে অনেক ধাপ আছে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তাকে তার এই হাড়ের সুস্থতা জন্য তার অনেক প্রিকশন নেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা বলবো বিশেষ করে যেহেতু গ্রোয়িং এজ যেটা আমরা বলি 18 আগ পর্যন্ত, তখন বডির একটা ডিমান্ড থাকে এবং আমাদের মেডিকেল সায়েন্সে বলা আছে যে পিক বোন মাস মানে হাড়ের যে সর্বোচ্চ ঘনত্ব বা বিল্ড আপ যেটা এটা বাড়ে কিন্তু বয়স যখন 30 হয়। এই পর্যন্ত একজন মানুষের বোনের ধারণ ক্ষমতা, স্ট্রেংথ, স্টেবিলিটি, মজবুরি, সক্ষমতা এটা 30 বছর পর্যন্ত বাড়বে। দেন এরপর থেকে এটা সাডেনলি গ্রাজুয়ালি আস্তে আস্তে কমে আসবে। অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা ছাড়া একজন মানুষের কোন বয়স থেকে আসলে এই হাড় ক্ষয়জনিত সমস্যাটা শুরু হয়? অ্যাকচুয়ালি এগুলার বয়সটা এটা দুইটা ক্যাটাগরি আছে, যেটা আমরা অস্টিওপোরোসিস যেটা আমরা বলি আর কি, যা সাধারণ মানুষরা যেটা ক্ষয় হিসাবে চিহ্নিত করে, আর আমি যেটাকে বলি যে মজবুরি, পাওয়ার, স্ট্রেংথ কমতেছে আর কি। তো সেটা একটা বয়স যদি আমরা বলি, মহিলাদের ক্ষেত্রে একটা বয়স আছে আর একটা পুরুষদের ক্ষেত্রে আমরা বয়স বলি। মহিলাদের বয়সটা আসলে গ্রসলি যদি আমরা বলে ফেলি বলবেন পেরিমেনোপজ, মানে পেরিমেনোপজ বা পোস্ট মেনোপজ, এই দুই সময়ের দিক থেকে তা শুরু হয়ে যায়। পেরিমেনোপজ থেকে বলতে গেলে এটা শুরু হয়ে যায়, আর পোস্ট মেনোপজে বলে গেলে জিনিসটা দ্রুত হয়ে যায় আর কি। যেটা আমরা বলতেছি মহিলাদের ক্ষেত্রে যখন মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে তারপর থেকেই তার হাড়ের পাওয়ার, স্ট্রেংথ, মজবুরি এগুলা সে কমে যাচ্ছে। বিদেশে যখন হাঁটতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, তারপর নামাজ রোজা অনেক কিছু করতে গেলে তখন সে অনেক সময় তার হাঁটুতে, মাজায় বা শরীরে অন্যান্য মানে যেগুলো জায়গাতে হাড় আছে সব জায়গাতে কম বেশি সে ফিল করতে পারে। সেক্ষেত্রে বেশি ফিলিংসটা হয় তখন হাঁটুতে আর মাজাতে আর কি। আর পুরুষদের ক্ষেত্রে আমরা যেটা বলবো, বলা হয় মহিলাদের যে বয়স হয়, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের দেশের যে মহিলাদের অ্যারাউন্ড 40, 55, 50 এইরকম আশেপাশে বয়সে যখন পোস্টমেনোপজ হয়ে যায়, সেক্ষেত্রে পুরুষদেরটা হচ্ছে 15 থেকে 20 বছর পরে এই সমস্যাগুলো পুরুষরাই ফিল করে, হাঁটুতে বলেন আর কোমরে ব্যথাগুলো বলেন আর কি। আপনার চেম্বারে নিশ্চয়ই অনেক রোগী আসেন, ওনারা নিশ্চয়ই কমপ্লেন করেন যে সিঁড়ি উঠতে বা নামতে ওনাদের কষ্ট হয়, হাঁটুতে ব্যথা। এইটা আসলে কেন হয়? প্রতিনিয়তই আমরা এই ধরনের রোগীগুলো আমাদের এসে কমপ্লেনগুলো বলে, এগুলো আমরা প্রতিনিয়ত এগুলো আমরা শুনি এবং তাদের যথাসাধ্য চেষ্টা করি এগুলো বুঝাই দিয়ে বলার জন্য। এবং যেহেতু বলতেছেন কি কি কারণে হয়, তো ঘুরে ফিরে একটা জিনিস বলতে হয়, যেহেতু অস্টিওপোরোসিস যেটা একটা বয়সভেদে একটা রোগ আসলে রোগ না বলে এটা বলা হয় যে এটা নর্মাল ফিজিওলজি। প্রত্যেকটা মানব বা মানুষ এই সময় দিয়েই এটা ফেস করতে হবে। দীর্ঘ সময় অফিসে কাজ করার ক্ষেত্রে, আবার অনেকে মোবাইল ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে মেরুদণ্ডে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা ক্ষেত্রে আসলে আপনার কি করণীয়তা আছে? আমি বলবো বর্তমান সময়ে যেটা ওই যে আপনার বলতেছেন যে অফিসিয়াল যারা আছে, যেমন বিভিন্ন ধরনের ডিভাইসগুলো আমরা ইউজ করি, মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার, বিভিন্ন ধরনের এগুলো আছে, বা অফিসে বসে লেখালেখি অনেক সময় এগুলা থেকে যেটা হয়, বিশেষ করে যখন আমি বসে থাকি, আমাদের বলা হচ্ছে আমরা যখন দাঁড়ানো অবস্থা থেকে আমরা বসা অবস্থা কিন্তু আমার বডি ওয়েটটা প্রায় দ্বিগুণের মতো অনেক সময় বেড়ে যায় বলা আছে। এবং সেক্ষেত্রে যখন আপনাদের পশ্চারটা, আপনার বসাটা যদি ভালো সুন্দর না থাকে, তাহলে আপনার বিশেষ করে স্পাইন এবং হাঁটু এইগুলাতে কিন্তু আমরা একটা বেশ বড় ধরনের একটা ইফেক্ট পড়তেছে। সেটা আমরা ডাক্তারি ভাষায় অনেক সময় বলতেছি যে পশ্চারাল লো ব্যাক পেইন। এই কমপ্লেনগুলো নিয়ে অনেক সময় আমাদের অফিসিয়াল ইয়েগুলো আছে, ব্যাংকার যারা আছেন বা লং টাইমে যারা বসে কাজ করে বা দাঁড়ায় যারা কাজ করে, ওরা আমাদের অনেক সময় আসে বলে, তো বিভিন্ন সময় অনেক টেস্টগুলো আমরা করতেছি, পরীক্ষা নিরীক্ষা করতেছি, ভালো সব কিছু, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। কারণ ওরা কেউ ভালো করে বলতে পারবে না যে আপনি, তখন না আমাদের বলে যে স্যার আপনি যে সব পরীক্ষা নিরীক্ষা করলেন কিছুই তো পাইলেন না, আসলে আমার কি হচ্ছে, কিন্তু ব্যথা তো যাচ্ছে না। তখন আমরা ক্রস কোয়েশ্চেন যখন বলি, আচ্ছা বলেন তো কিছু মনে করেন, আপনি কি কাজ করেন? তখন সে বলে স্যার আমি তো বসে বসে করতে হয়। কতক্ষণ করেন? স্যার সেই যে সকাল থেকে যাই সন্ধ্যা হয়ে যায়, এর ভিতরে 2-1 বার উঠা বসা, খাবার দেওয়ার সময়, নামাজ দেওয়ার সময়, তখন একটু আপনি উঠে আসবেন না।
তো সেই ক্ষেত্রে আমরা দেখে গেছি, এক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় রুগীরা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে অথবা বসে থাকে, তখন তার স্পাইনটা স্টিফ হয়ে যাচ্ছে, পিছনে ব্যাক মাসুলগুলা স্টিফ হয়ে যাচ্ছে, যখন সে শুইতে যাচ্ছে তখন একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করতেছে ব্যাক মাসুল, তখন সে পেইন ফিল করতেছে। যেমন হাঁটুগুলোই যাবে, আমি বসে আছি, এই বসে থাকাতে কি হচ্ছে, আমার হাঁটুটা একদম স্কুইজ হয়ে আছে, ফ্লেক্স হয়ে আছে। এখন ধরেন আমি এইভাবে যদি ধরেন 3-4 ঘন্টা বসে থাকি, বসার প্রতি যখন আমি দাঁড়াবো তখন আমার একটা রিফ্লেক্স আসবে যে সোজা হচ্ছে, একটু পেইন ফিল করছে। এটা হয়তো আমরা যারা ডাক্তাররা যারা আছি বা এই সমাজের সাথে আছি, ওরা হয়তো বুঝতে পারবেন, সাধারণ মানুষ এটা ভালো করে বুঝতে পারবে না। দুর্ঘটনায় হাড় ভেঙে গেলে সেক্ষেত্রে পরিবারের মানুষজন হাসপাতালে নেওয়ার আগে কি কি প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করতে পারে? সময় উপযোগী, যেটা প্রতিনিয়তই সবাই ফেস করতেছে, যে যদি দুর্ঘটনার কারণে যদি কোনো হাড্ডি ক্ষতিগ্রস্ত হয়, বলতে গেলে ভেঙে যায়, সেক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে যে আপনি দুর্ঘটনা এরিয়াতে যখন আপনি রেস্কিউ করবেন, তখন উচিত যে ফ্র্যাকচার এরিয়া বা ভাঙ্গা জায়গাটারে ইমোবিলাইজ, যা পারেন আপনার চোখের সামনে যা পান যেভাবে পারেন জিনিসটারে ট্রাই টু ইমোবিলাইজ, মানে জিনিসটা নড়াচড়া করবে না। ধরে গেছে এটা হাঁটু ভেঙে গেছে, তারপরে আপনার ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, টিবিয়া ফিউলা ফ্র্যাকচার হয়ে গেছে, আমি দেখতেছি অবিয়াস যে জায়গাটা দ্রুতর সাথে ফুলে গেছে, তখন আপনি যখন রেস্কিউ করবেন তখন হাতের কাছে যা পাবেন, অনেক সময় যদি গ্রামেগঞ্জে যদি হয় তাহলে অনেক সময় আমরা বই হাতে যেগুলো দেখছি যে বলতেছে ব্যাম্বো স্প্লিন ইউজ করেন, বাঁশের কাঠের বা যাই পান তার উপরে পাটা রেখে ইমোবিলাইজ করে আপনি নিয়ে আসেন। এখন তো গ্রামে আশেপাশে বা শহরে আসতে পারছে, একটু বেশি সময় লাগার কথা না, ঘন্টা দেড়ের ভিতরে চলে আসে। তখন আপনার উচিত হবে যখন আপনি কোনো কিছু ভেঙে যায় তখন আপনি এটা ইমোবিলাইজ করে সুন্দর করে রেস্কিউ করে তারপরে ডাক্তার গেছেন, ডাক্তার তারপরে আনার পরে ডাক্তার যতটুকু যেভাবে যা করার তখন তারা কনফার্ম করে যে চিকিৎসা দেওয়ার তখন তারা দিবে। ব্যথার জন্য অনেকে মালিশ বা ব্যথার অনেক ক্রিম থাকে, ওইগুলো ব্যবহার করেন। এটাতে কি ধরনের মানে ঝুঁকি থাকে, মানে মালিশ করার ক্ষেত্রে? ঝুঁকি আছে যদি ধরেন কোনো একটা রুগী পড়ে গিয়ে ব্যথা পেয়ে অ্যাক্সিডেন্টালি ধরেন মাইনর একটা ইঞ্জুরি হয়েছে, ধরেন না হয়তো বড় ধরনের মাইনর ইঞ্জুরি হতে পারে, হয় জায়গাটা ফুলে গেছে, ধরেন নিলাম আমি হাতের এখানে বা রিস্টের এখানে, যেটা আমাদের দেশে যেটা হয় বৃদ্ধা মহিলারা অনেক সময় পড়ে গিয়ে লো ট্রমাতে মানে অল্প আঘাতে দেখা যায় হাতগুলো ভেঙে যাচ্ছে, ওরা তো বুঝতে পারে না, ভাবছে জাস্ট পড়ছি কি হয়েছে, তখন এরা কী করতেছে, আশেপাশ থেকে সবাই আত্মীয়স্বজন বলতে না কিছু হয় নাই, ফু দিচ্ছে, বিভিন্ন ধরনের মালিশ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে কি হিতে বিপরীত হচ্ছে। কারণ ফ্র্যাকচারের ক্ষেত্রেই বলা হচ্ছে রেস্ট ইমোবিলাইজেশন, এটা আমাদের প্রথমে প্রিন্সিপালের মধ্যেই আছে। এখন আমার টার্গেট হচ্ছে হাড্ডিটাকে আমি রেস্ট দিব, ইমোবিলাইজ করব। হয়তো ধরে নিলে ওটা ক্র্যাক হয়েছে, অল্প এটা ফাটছে, কিন্তু সেই জায়গা থেকে যদি অসচেতনতার কারণে আপনি বা কেউ যদি এখানে বসা মজা করলো, টানা ইচ্ছা করলো, তাহলে জিনিসটার ফ্র্যাকচার প্যাটার্নটা আরও খারাপ করে দিয়ে দিল। সেই জন্য আমরা বলবো যদি আপনারা এরকম কোনো পরিস্থিতিতে পড়েন কিছু করবেন না, জাস্ট ইমোবিলাইজ মানে রেস্ট নিয়ে আপনার ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান। শারীরিক অবস্থা অনুযায়ী এবং ওজন অনুযায়ী কার কোন ধরনের আসলে ব্যায়াম করা উচিত? শারীরিক ওজন অনুযায়ী আমাদের বলা হয় যে ব্যায়ামটা অ্যাকচুয়ালি ওয়েট বেয়ারিং এক্সারসাইজ আছে অনেক সময় আপনার বলা হচ্ছে, আর এক্সারসাইজ যে রুলের মধ্যে যেটা বলা হচ্ছে আপনি এমনভাবে এক্সারসাইজটা করবে যেন আপনার শরীর থেকে ঘাম ঝরে। এতে কমপক্ষে কোথাও বলা আছে 15 মিনিট করেন, আপনার যদি সময় কম থাকে 15 মিনিট করেন, যাতে আপনার শরীরের ঘামটা যখন ঝরবে তার মানে বলা হবে যে আপনার প্রত্যেকটা মাসেলগুলো অ্যাক্টিভ হয়েছে, মেটাবলিজম হয়েছে, হওয়ার পরে আপনার এনার্জি যেটা আছে ওইটা ডিস্ট্রাকশন হয়েছে, হয়ে আপনার ঘাম ঝরছে, বিধায় আপনি বডিটারে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছেন। প্রতিদিনের কোন ধরনের খাদ্যাভ্যাসে আমাদের হাড় আসলে সুস্থ থাকবে? প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে হাড়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা ক্যালসিয়াম কন্টেনিং ফুড, যেটা ক্যালসিয়াম কন্টেনিং ফুডটা হচ্ছে অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত খাবার যেগুলো আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, বিশেষ করে দুধ, তারপরে আপনার পনির, তারপরে দুধ দিয়ে আর অন্য যে মিষ্টান্ন খাবার দাবার যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি ক্যালসিয়াম পাচ্ছেন, ফসফরাস পাচ্ছেন, তারপরে সবুজ শাকসবজি যেগুলো আছে এগুলোতে বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো আছে, ভিটামিনটা ইনডাইরেক্টলি আমার ক্যালসিয়াম মেটাবলিজম বা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে অনেক সময় হেল্প করতেছে। তারপরে আমি বলছিলাম যে ভিটামিন D3 যেটা মোস্ট এসেনশিয়াল, যেটা একটা শরীরের জন্য, সেটার জন্য সানলাইটের কোনো বিকল্প নেই। বলতে গেলে মেজরিটি আসতে সানলাইট থেকে, যেটা আমাদের শহরের জীবনে বাচ্চারা আমরা বড়রা যারা আছি আমরা সানলাইট এক্সপোজ হই না। সেই জন্য আমি বলবো আপনারা প্রতিদিন অভ্যাস করেন, সকালে হোক দুপুরে হোক বিকালে যে কোনো একটা সময় কফি খান, চা খান, গল্প করেন, বারান্দায় যান, ছাদে যান, বসেন, বসে
অন্তত আপনার শরীরটা যেন একটু সূর্যের আলোতে হেলে দেন, দিয়ে যাতে আপনার ভিটামিন ডিটা ভালো করে তৈরি হয়। তাছাড়া অনেক সময় এগুলো আছে, যেমন ওই যে বাদাম আছে, এগুলোর মধ্যে আছে, তারপরে ফিশ অয়েলি যেগুলো মাছ যেগুলো আছে, ছোটো মাছ আছে, তৈলাক্ত মাছগুলো আছে, সামুদ্রিক মাছ আছে, এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এগুলো আছে আর কি। এগুলো খাইলে আপনার হাড় সুন্দর সবল এবং যথেষ্ট মজবুত থাকবে। হাড় সুস্থ রাখতে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু পরামর্শ দিতেন। দর্শকদের জন্য আমি বলবো, হাড় মানবদেহের এমন একটা অঙ্গ যেটা একটা অপরিহার্য অঙ্গ, যেটা আমাদের শরীরের 206টা হাড়ের সমন্বয়ে একটা কাঠামো তৈরি হয়। এই কাঠামো আমাদের সারা শরীরটাকে ধরে রাখতেছে এবং শরীরের বিভিন্ন যে ভাইটাল অর্গান যেগুলো আছে, যেমন হার্ট, লাং, ইন্টেস্টাইন, এগুলার সে প্রোটেক্ট করে রাখতেছে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি মনে করেন একটা বিল্ডিংয়ে যেরকম রড যেটা খাঁচা তৈরি করা হয়, সে খাঁচার উপরে বেস করে যে বিভিন্ন ধরনের সৌন্দর্যতা, বিভিন্ন ধরনের বিল্ডিংটা উঠে, লুক লাইক দ্যাট। আমাদের বডির যে 206টা মাথা থেকে পা পর্যন্ত হাড়ের সমন্বয়ে যে কাটাপোটা তৈরি হয়েছে, সেটাকে আপনি অবশ্যই সুস্থ, সুন্দর, সবল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন মিনারেলস জাতীয় খাবার দাবার খেতে হবে এবং আপনি প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। এবং আপনাকে যেটা করা উচিত, যার যে অভ্যাস যেগুলো আছে, স্মোকিং, অ্যালকোহল অ্যান্ড আদার্স যেগুলো আছে, এগুলো আপনি এখন থেকে ত্যাগ করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি আপনি সুন্দর, সুস্থ এবং সবল থাকবেন। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আশা করছি আমাদের আলোচনার মাধ্যমে আজকে দর্শকরা কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদেরকেও। হাড়ের সমস্যা অবহেলার বিষয় নয়। সময় মতো সঠিক চিকিৎসা, সুস্থ জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তনই পারে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে। আজকের পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।